হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে যে ভৌত বিজ্ঞানে বা সায়েন্সে, যদি তুমি সায়েন্সের কথা বলো, তো সায়েন্সে ম্যাথমেটিক্সের প্রয়োজনটা কী? আমরা সায়েন্স পড়ার সময় ম্যাথমেটিক্স পড়ি কেন? আমরা ফিজিক্স পড়তে হলে, আমরা ফিজিক্স সাবজেক্ট পড়তে হলে আমাদের ম্যাথের প্রয়োজন হয় কেন? হোয়াই ম্যাথ ইজ নিডেড ফর স্টাডি ফিজিক্স, বা তুমি যদি অন্যভাবে বলো হোয়াই ম্যাথ ইজ নেসেসারি টু স্টাডি ফিজিক্স। এই বিষয়টা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তো বিষয়টা হচ্ছে যে সায়েন্সে গণিতের প্রয়োজনটা কী, এই বিষয়টা আজকে আমাদের জানতে হবে। তো চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা আকর্ষণীয় একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি সায়েন্সে গণিতের প্রয়োজনটা কী। তো তার আগে আমরা একটু আলোচনা করে নিই। তো যদিও আমরা এখন কিসে পড়ি, একাদশ শ্রেণীতে বা ক্লাস 11-এ, তাহলে তোমরা ফিজিক্সের ক্লাস 11-এর বইটা খুলে দেখেছো হয়তো। প্রথম চ্যাপ্টারটা কাইনেমেটিক্স শুরু হওয়ার আগে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি ওই ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, অ্যান্ড ওখানে এরর কারেকশান বা কিছু সিম্পল টপিক ফার্স্ট চ্যাপ্টারে পড়ানো হবে। সেকেন্ড টপিক যেটা, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সের পড়া স্টার্টিংয়ে তোমাদের কিছু বেসিক ম্যাথমেটিক্স পড়তে হয়, সাম বেসিক ম্যাথমেটিক্স। সেই ম্যাথমেটিক্সের মধ্যে তোমাদেরকে ট্রিগো সাবজেক্টটা পড়তে হবে। ট্রিগো সাবজেক্টটা পড়তে হবে। তারপরে কি, তারপর হচ্ছে তোমাকে ক্যালকুলাস, ঠিক আছে, ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ডেরিভেটিভস, এই বিষয়গুলো জানতে হবে। তারপরে কি ইন্টিগ্রেশন, এইগুলো তোমাকে ফিজিক্সের স্টার্টিংয়ে তোমাদেরকে এগুলো জানতে হবে। এইগুলো হচ্ছে তোমরা ম্যাথের ডিটেলসে পাবে। বাট ম্যাথে যেটা ডিটেলসে ওটা আসছে আলাদা বিষয়। ম্যাথামেটিক্সে সবাই পড়বেই, বাট ফিজিক্স পড়তে হলে ম্যাথের প্রয়োজনটা কতটুকু বা ম্যাথ পড়তে হয় কেন, এটা হচ্ছে আমাদের মেন টপিক। তো তার আগে তোমরা 11 বোর্ডে দেখেছো যে ম্যাথ ওখানে রয়েছে বা তোমাদের টিচার ম্যাথ শুরু করে, তখন বিষয় হচ্ছে যে ম্যাথটা আমরা পড়তে যাবো কেন, বা ম্যাথের দরকারটাই বা কী, ফিজিক্সে ম্যাথের দরকারটা কেন বা দরকার পড়লেও কেন, এই বিষয়টা এখন আমরা একটু ব্যাখ্যা করব। তো প্রথমে একটু আমাদের সায়েন্সটা নিয়ে একটু কথা বলি, যে সায়েন্সটা আসলে কী। তো আমরা জানি কি সায়েন্স হচ্ছে নেচার, স্টাডি অফ নেচার, বা ফিজিক্স, বা তুমি যদি সায়েন্স ধরো, সায়েন্স ইজ দ্য স্টাডি অফ নেচার। আমরা নেচারকে স্টাডি করি, বা স্পেশালি ফিজিক্সটা কী করে, ফিজিক্সটা হচ্ছে আমাদের নেচারকে স্টাডি করে, নেচারকে, ঠিক আছে, কীভাবে নেচারে কোনো একটা জিনিস কীভাবে চলে। তুমি ধরতে পারো যে সূর্য প্রতিদিন সকালে পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো এই সব বিষয়গুলো হয় কেন, কিভাবে হয়। তো এই যে বিষয়টাকে যেই সাবজেক্টে স্টাডি করা হয় সেটা হচ্ছে সায়েন্স, এবং সায়েন্সের স্পেশালি একটা সাবজেক্ট সেটা হচ্ছে ফিজিক্স। ফিজিক্সে পড়া হয়, ফিজিক্স পড়তে হলে তোমাকে ম্যাথামেটিক্স পড়তে হয়। তাই ম্যাথের দরকার পড়লো কেন, কী পড়তে হলে, সায়েন্সের ফিজিক্স সাবজেক্টে পড়তে হলে। সায়েন্সের মধ্যে বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়ে। তো স্পেশালি যে সায়েন্সের ফিজিক্সের মধ্যে ম্যাথের দরকার পড়ে, ঠিক আছে। এখন সেই ম্যাথের দরকারটা পড়লো কেন, এটা হচ্ছে আমাদের বিষয়। তো ফিজিক্স, আমরা সায়েন্সে ফিজিক্সে স্পেশালি কি, ফিজিক্সে আমরা পড়াশোনা করি কি স্টাডি অফ নেচার, বা কোনো নেচারটা আসলে কীভাবে কাজ করে, হাউ নেচার ওয়ার্কস, বা কীভাবে নেচারটা কাজ করছে, নেচার বা কোনো একটা সিস্টেমে, বা কোনো একটা সিস্টেমে নেচার কাজ করছে কেন, সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় কেন, হয়। এই কোশ্চেনটা যেই সাবজেক্টে অ্যান্সার দেওয়া হয় সেটা হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। তো তোমরা জানো যে সূর্য এক জায়গায় স্থির, পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, পৃথিবী অনবরত ঘুরে চলেছে, যার কারণে দিন রাত হয়। তো এই বিষয়গুলো যেখানে স্টাডি করা হয় সেটা হচ্ছে কি ফিজিক্স। এখন ফিজিক্সের এই সব ফিনোমেনাগুলোকে তো আমরা থিওরিটিক্যালি জানি যে পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যায়, এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যকে প্রদক্ষিণ করে চলে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, যেগুলো আমাদের কে এক্সপ্লেন করে, ফিজিক্স। এখন এই বিষয়টাকে আমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে হবে। তো সেই ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আমাদের ম্যাথ প্রোভাইড করে। ম্যাথ বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদেরকে
কী করতে কাজে লাগে? কোনো একটা ফিজিক্যাল কোনো একটা ন্যাচারাল ফিনোমেনা যেটা হচ্ছে, যেটা আমরা ফিজিক্সের মাধ্যমে এক্সপ্লেন করছি, মানে সেটাকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেনেশন দরকার পড়লে তখন ম্যাথের দরকার পড়ে। তো ম্যাথ বেসিক্যালি কি? ম্যাথ উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ইনকমপ্লিট, ঠিক আছে? এটা বুঝতে হবে। উইদাউট ম্যাথামেটিক্স ইউ কান্ট এক্সপ্লেন ফিজিক্স, বা ইউ কান্ট স্টাডি সায়েন্স। সায়েন্স ম্যাথ ছাড়া সম্ভব নয়, বাট ম্যাথ কিন্তু সায়েন্স ছাড়া চলতে পারবে, একটা টাইপ, মানে একটা বিষয়, বাট সায়েন্স ম্যাথামেটিক্স ছাড়া চলতে পারবে না। তো এই বিষয়ে কি, তো তার আগে আমরা একটা ফিজিক্স নিয়ে কথা বলি। তো ফিজিক্স হচ্ছে কি? স্টাডি অফ নেচার। সেখানে সে নেচারে কোনো একটা সিস্টেম কীভাবে হচ্ছে বা কেন হচ্ছে, কীভাবে হলো বা কীভাবে হবে, এইসব বিষয়গুলো ফিজিক্সে পড়ে। কীভাবে শক্তি একে অপরের সাথে যোগাযোগ করে, শক্তি, এনার্জি, ট্রান্সলেশন অফ এনার্জি একটা রূপ থেকে আরেকটা রূপে। তেমন ধরো সৌরশক্তি, সোলার প্যানেল ইউজ করা হয়, প্যানেলগুলো সেখানে গিয়ে সৌরশক্তি পড়ে, এবং তার থেকে কী শক্তি হয়? তার থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এবং ইলেকট্রিসিটিগুলো আমাদের ঘরে ফ্যান চলে, টিভি চলে। তাহলে কি লাইট যে এনার্জিটা আসে সেটাকে আমাদের ইলেকট্রিসিটিতে চেঞ্জ হচ্ছে, সেটা কি একটা এনার্জি কনভার্ট হচ্ছে আরেকটা এনার্জিতে। তো এইসব বিষয়গুলো আমরা পড়ছি কোথায়? ফিজিক্সে। তারপর একটা কি, কীভাবে শক্তির স্থানান্তরিত হয় বললাম, শক্তি চেঞ্জ হচ্ছে কীভাবে, এটাও কিসে পড়ছে? ফিজিক্সে। এই মহাবিশ্বে নিয়মগুলি বোঝার জন্য, মানে এই যে সিস্টেমটা চলছে, এগুলো একটা নিয়মে চলছে, এই নিয়মটা কে তৈরি করলো বা কীভাবে হলো, এইসব বিষয়গুলো আমরা ফিজিক্স বলি। তাহলে এই ফিজিক্সে পড়া হয়। তো এই মহাবিশ্বের নিয়মগুলি বোঝার জন্য, এখন এই নিয়মগুলি সঠিকভাবে এক্সপ্লেন করার জন্য আমাদের একটা সুনির্দিষ্ট ভাষার প্রয়োজন পড়ে। সেই ভাষাটাকে প্রোভাইড করে ম্যাথামেটিক্স, আমাদের সে প্রোভাইড করে। কী করে? তো ক্লাস 9-এ তোমরা পড়েছো যে গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে? পৃথিবী একটা গ্র্যাভিটেশন বা একটা গ্র্যাভিটির ফিল্ডের মধ্যে কোনো একটা অবজেক্ট যদি আমরা ছেড়ে দিই, সেটা ওপর থেকে নিচে পড়ে। এখন পৃথিবী এই বস্তুটাকে কী পরিমাণে ফোর্স দিচ্ছে, সেই ফোর্সটাকে আমরা এখন ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করবো কী করে? আমরা তো ফিজিক্সের মাধ্যমে সেটাকে এক্সপ্লেন করে দিলাম যে পৃথিবী কোনো একটা বস্তুকে তার একটা গ্র্যাভিটির কারণে নিচের দিকে আকর্ষণ করে। সেই গ্র্যাভিটির মান কত? জি এর মান কত? 9.8 নিউটন পার সেকেন্ড, মানে গ্র্যাভিটেশনের ত্বরণে আকর্ষণ করছে, ঠিক আছে? এই যে মানটা, এই মানটা আমরা কীভাবে পেলাম? ম্যাথমেটিক্যাল প্রুফের মাধ্যমে। ফিজিক্সের এক্সপ্লেনেশন আমরা দিয়ে দিয়েছি যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে, যার কারণে কোনো একটা অবজেক্ট ওপর থেকে ফেলে নিচে পড়ে, এবং এটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করলাম কি ওই যে ফিজিক্সে। তো সেখানে তোমরা একটা সূত্র পড়েছি, F = G m1 m2/r², ঠিক আছে? মাধ্যাকর্ষণ শক্তির ফর্মুলা। তোমরা সেখানে তোমরা থিওরিটিক্যাল নলেজটাকে ফিজিক্সের মাধ্যমে এক্সপ্লেন করে তারপর আমরা ম্যাথামেটিক্যালি প্রুভ করলাম। এই বিষয়গুলো আমরা জানবো। কোথায় জানবো? যখন আমরা মাধ্যাকর্ষণ শক্তিটা পড়বো নিউটনের চ্যাপ্টারের পরে, ঠিক আছে? তো এখন তোমরা তারপর একটু বলি, তাহলে বোঝা গেল ম্যাথামেটিক্সটা কি। ম্যাথামেটিক্স নেচারে বা মহাবিশ্বে যেসব ঘটনাগুলি হচ্ছে বা যেসব নিয়মগুলি হচ্ছে, সেইগুলো সুনির্দিষ্ট বা সঠিকভাবে বর্ণনা করার জন্য আমাদেরকে একটি ভাষার প্রয়োজন পড়ে। সেই ভাষাটি হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স। সেই ভাষাটি হচ্ছে আমাদের কি? ম্যাথামেটিক্স। বোঝা গেল? তাহলে ম্যাথ আমাদের কি? ম্যাথ হচ্ছে একটি টুল বলতে পারো, বা একটা ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, সায়েন্সের একটা ভাষা, যার মাধ্যমে আমরা বিভিন্ন ন্যাচারাল ফিনোমেনাকে সঠিকভাবে সুনির্দিষ্টভাবে বুঝতে পারি। ম্যাথ ছাড়া সায়েন্স কি বলে? অসম্পূর্ণ তুমি বলতে পারো। কিন্তু ম্যাথ সায়েন্স ছাড়া থাকতে পারবে, কিন্তু সায়েন্স ম্যাথ ছাড়া অসম্পূর্ণ, এটা বুঝতে হবে। তুমি বলতে পারো ম্যাথ ইজ দ্য ফাদার অফ সায়েন্স, ইউ ক্যান সে। ওকে, তারপর তোমরা একটা সূত্র জানো, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তোমরা স্যার আইনস্টাইনের সম্পর্কে জেনেছো, স্যার অ্যালবার্ট আইনস্টাইন। ওকে, অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে আমরা সবাই জানি, বিখ্যাত একজন সায়েন্টিস্ট। তিনি কি একটা সূত্র দিয়েছিলেন, সূত্রটা সবাই জানে, E=mc²। তুমি যদি E=mc² নাও, এই সমীকরণ আমাদের কি বলে? এই সমীকরণটা আমাদেরকে বলে যে শক্তি এবং ভর এবং আলোর গতি c এর সম্পর্কিত একটি সম্পর্ক। এই ইকুয়েশনটা আমাদের কি বলে? এই ইকুয়েশনটার মধ্যে আমরা কি পাচ্ছি? এই সমীকরণটা আমাদের বলছে কি শক্তি, ভর এবং আলোর মধ্যে যে একটা সম্পর্ক স্থাপন, কি বলছে? E=mc²। তার মানে কি মাস ইন্টু আলোর গতিবেগের স্কোয়ার
সমান সমান কী পাচ্ছি, এনার্জি। তাহলে মাসকে আমরা কিসে ট্রান্সলেট করছি, এনার্জিতে। যখন কোনো একটা অবজেক্টকে লাইটের স্পিডে যদি তুমি ছুড়ে মানে ওটাকে অ্যাক্সিলারেট করে দিতে পারো, সেটাকে এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো অ্যালবার্ট আইনস্টাইন এটাই বলেছে, এই সূত্রকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা আবিষ্কৃত হয়েছে। বোঝা গেল? E=mc²। মাসকে কিসে পরিণত করছে, এনার্জিতে। এই যে আমার হাতে যে পেনটা, এই পেনটা যদি পুরোপুরিভাবে এনার্জিতে কনভার্ট করে প্রচুর এনার্জি পাওয়া যাবে এইটুকুনি একটা ছোট্ট পেন দিয়ে। ক্যালকুলেট করার সিস্টেমটা আমি জানাবো কখন, যখন আমরা মডার্ন ফিজিক্স পড়বো, তখন নিজেরই অবাক লাগবে যে একটা ছোট্ট পেনের মাস, এই একটি সামান্য পরিমাণ মাস সম্পূর্ণ একটা পেন আমাদের হাতে, এটাকে যদি পুরোপুরিভাবে এনার্জিতে কনভার্ট করা হয়, তো এই এনার্জির পরিমাণটা প্রচুর, মেগাওয়াটে, কিলোওয়াটে। ঠিক আছে, এটা আমরা জানবো কোথায়, মডার্ন ফিজিক্সে। তারপর ধরো একটা প্র্যাকটিক্যাল ভাবনা আমরা একটু ইমাজিন করি। ধরো একটি বল, তোমাদেরকে বল বা আমার হাতে একটি পেন, ছোটার কথা ভাবো। কীভাবে একটি বল বা একটি পেন ছোড়ার কথা আমরা ভাবলাম যে ওপরের দিকে ছুঁড়ে ফেলে দিতে পারি বা ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিতে পারি। তখন এটি কোথায় অবতরণ করবে বা কোথায় পড়বে, ধরো ওপর দিকে ছুঁড়ে ফেলে দিলাম, তো এটা কোথায় পড়বে, তার ফিউচার কিভাবে ডিফাইন্ড হবে, বা তার পূর্বাভাস দিতে হলে আমাদেরকে প্রাথমিক গতি বা কোন কোণে এটি নিক্ষেপ করছে তা জানতে হবে। এই বিষয়টা কি বলছে এখানে, ধরো একটা অবজেক্টকে, না তুমি ধরো ক্রিকেট বল, তো ক্রিকেট বলার যখন বলটাকে ক্রিকেটের ব্যাটে মারছে, তো ক্রিকেটার সেই বলটাকে মারার সাথে সাথে বলটার একটা দেবে কার্ভ হিসেবে যায়, কার্ভটা ধরে নাও এইভাবে গেল, হতে পারে ওই যে ব্যাটারের সঙ্গে যে বলটা লাগলো ওখানে হয়তো ধরে নাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলো বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। তো এই বলটা ওই ব্যাটসম্যান কোন দিকে ফেলবে, মারার পরে সেই বলটা কোন দিকে যাবে, তার পূর্বাভাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো সেটা পেতে গেলে কী জানতে হবে, তার প্রাথমিক গতি, তার প্রাথমিক গতি কী ছিল, বলটাকে কোন কোণে ফেলা হলো, সেই বিষয়টাকে আমাদেরকে জানতে হবে। তুমি যদি এই বিষয়টা জানতে পারো, তাহলে তুমি ওই বলটা কতক্ষণ পরে কোথায় পড়বে তুমি বলে দিতে পারবে। এটা হচ্ছে ফিজিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটা কাইনেমেটিক্সে পড়বো, কাইনেমেটিক্সের মধ্যে তোমরা এটা জানতে পারবে যে কাইনেমেটিক্স ফিউচার বলতেও ফিউচার বলে দিতে সক্ষম। কীভাবে, এই বিষয়টা আমরা জানবো কাইনেমেটিক্সে। যখন আমরা প্রজেক্টাইল মোশন, কোনো একটা অবজেক্ট কত সেকেন্ড পরে কত ডিস্টেন্স কভার করবে, কোনো একটা অবজেক্ট কোন ডিস্টেন্সে কোন ডাইরেকশানে মুভ করলে কত টাইম লাগবে, এইসব বিষয়গুলো আমরা ক্যালকুলেট করবো, তার ফিউচারকে গণনা করবো কোথায়, কাইনেমেটিক্সে। এটা আমরা জানলাম। তো সেই কাইনেমেটিক্স পড়তে হলে কী করতে হবে, আমাদের প্রথমেই ম্যাথ পড়তে হবে। ওই যে কাইনেমেটিক্স আগে বলছিলাম কী পড়তে হবে, কিছু টিগ্নোমেট্রি সম্পর্কে জানতে হবে, অ্যাঙ্গেল সম্পর্কে জানতে হবে, ক্যালকুলাস সম্পর্কে জানতে হবে, ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানতে হবে, ইন্টিগ্রেশন সম্পর্কে জানতে হবে। তাহলে কি কোনো একটা অবজেক্টের ফিউচারকে জানতে হলে সেখানেও আমাদের কিসের প্রয়োজন পড়ছে, ম্যাথ। ফিজিক্সের সাহায্যে আমরা তার যে বিষয়গুলো, প্রাথমিক বিষয়গুলো আমরা বলে দিতে পারবো, বা তার ফিউচার গণনা করার ক্ষেত্রে আমরা তার প্র্যাকটিক্যালি হাতে যদি তার ডাটাকে যদি পেতে চাই, তো সেগুলো করতে আমাদের কী লাগবে, ম্যাথামেটিক্স লাগবে। এই জন্যই ম্যাথ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথামেটিক্যাল টুল। এটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল টুল বক্স। ঠিক আছে, যেমন গাড়ির কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেলে তার টুল বক্স থাকে, তেমনই ম্যাথ হচ্ছে আমাদেরকে ম্যাথামেটিক্যাল টুল, যেটা ফিজিক্সে খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট ম্যাথামেটিক্স ফিজিক্স ইজ ইনকমপ্লিট। বোঝা গেল? তারপর তো এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে ম্যাথের ডেভেলপমেন্ট হলো কী করে। তো একটা কথা বলে রাখি, ম্যাথের ডেভেলপমেন্ট যেদিন থেকে মানুষের আবির্ভাব ঘটে পৃথিবীতে, সেই দিন থেকে ম্যাথের ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। ঠিক আছে, ম্যাথের ডেভেলপমেন্টের পার্টিকুলার কোনো ডেট বলা যাবে না, এর অনুমানিক ধরা হয়। কিন্তু এটা বলা হয় যে মানুষের আবির্ভাব যখনই হয়ে গিয়েছিলো তখন থেকেই ম্যাথের ডেভেলপমেন্ট শুরু হয়ে গিয়েছিলো। ঠিক আছে, তুমি যদি পুরোনো দিনের কথা দেখো, 1870 দিকে, মানে খ্রিস্টপূর্ব 1870, তুমি যদি দেখো পিরামিডের যে স্ট্রাকচার, একদম প্রিসাইজ স্ট্রাকচার, মানে একদম সূক্ষ্ম স্ট্রাকচার, 3টে পিরামিডগুলো
কী সুন্দরভাবে অ্যালাইন করা রয়েছে। তো তখনকার দিনের মানুষ কীভাবে এই পিরামিডগুলোকে অ্যালাইন করলো এত সুন্দরভাবে, তাদের এই যে ক্যালকুলেশান, যে অ্যাঙ্গেলের এত সঠিক কীভাবে করেছিল তারা। তার মানে কি সে তখনকার দিনে ম্যাথের ডেভেলপমেন্ট ছিল। তাহলে এতদিন আগেও মানুষের ম্যাথ তারা জানতো, তারা অ্যাঙ্গেল সম্পর্কে জানতো, তারা ট্রিগনোমেট্রি সম্পর্কে জানতো, তারা ডিস্টেন্স ক্যালকুলেট করতো, তারা ওই যে এত বড় বড় পাথরগুলোকে কীভাবে সরিয়ে নিল সেগুলো তাদের ক্যালকুলেশন করেই করেছিল সব কিছু। উইদাউট ক্যালকুলেশন পিরামিড তৈরি করা অসম্ভব। তারা জিওমেট্রির হেল্প নিয়েছিল, ওখানে সূক্ষ্ম জিওমেট্রির হেল্প আছে, ঠিক আছে, খুবই কমপ্লেক্স জিওমেট্রি। তোমরা যদি ডিসকভারি বা ইউটিউবে পিরামিড সম্পর্কে জানার চেষ্টা করো, ওখানে পেয়ে যাবে যে কীভাবে ম্যাথমেটিক্সের হেল্প নিয়ে তারা পিরামিডটাকে স্ট্রাকচার করেছিল। তার অ্যালাইন, তার ক্যালকুলেশন, যে এত সুন্দর স্ট্রাকচার তৈরি করা, সেগুলো ম্যাথের হেল্প তারা নিয়েছিল তখনকার দিনে। তার মানে কি ম্যাথের ডেভেলপমেন্ট শুরু হয়ে গিয়েছিল মানুষের আবির্ভাব হওয়ার সাথে সাথেই। বোঝা গেল? তার মানে তুমি এটা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে চীনের যে প্রাচীর, সেখানেও ম্যাথের হেল্প নেওয়া হয়েছে, তো তারপরে আরেকটা কিছু, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি জেনে নিই, সেটা হচ্ছে প্রাথমিক গতির সমীকরণ। তুমি কাইনেমেটিক্সে পড়বে, আমি পড়াবো কাইনেমেটিক্সে গতির সমীকরণগুলো কী কী ছিল? এস সমান সমান ভিটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে এস হচ্ছে কি যাত্রা শুরু করার দূরত্ব, আর ইউ কি প্রাথমিক গতি, আর এ হচ্ছে ত্বরণ, এবং টি হচ্ছে সময়। এই সমীকরণটি ব্যবহার করে আমরা নির্ধারণ করতে পারি যে কতক্ষণ সময়ের মধ্যে একটা অবজেক্ট কতটা দূর যাবে। এই সমীকরণটা দিয়ে আমরা ওই অবজেক্টটার ফিউচারকে ডিফাইন করছি, যে একটা অবজেক্ট এত সময় পরে কতটা দূরত্ব সে যাবে। এই যে টেকনিক বা এই প্রকৌশল থেকে মহাকাশ ভ্রমণ পর্যন্ত সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। মহাকাশে যে কোনো একটা রকেট ছাড়া হয়, তখন ওই রকেটটার প্রি ক্যালকুলেশন করা হয় যে একে এতটা ডিস্টেন্স, এত অ্যাঙ্গেলে এখানে থেকে বুস্ট করা হবে, তো এখান থেকে সে একটা ইঞ্জিন সে ছাড়বে, বা এতটা ডিস্টেন্স গিয়ে সে স্যাটেলাইট একটা অরবিটে কী করবে, ট্রান্সফার করবে এই ডিস্টেন্সে। এইগুলো কি তার ফিউচারিস্টিক ক্যালকুলেশন কার সাহায্যে নেওয়া হচ্ছে? ম্যাথের সাহায্যে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথের একদম পুরো প্রিসাইজ ক্যালকুলেশন, ফিউচারিস্টিক ক্যালকুলেশন করা হয়, যে একটা রকেট যখন ছাড়া হয় তার ডিস্টেন্স কোথায় ছাড়া হবে সব আগে থেকে ক্যালকুলেশন করা হয়। তার মানে কেমন তার ফিউচার ডিফাইন করছে। কে বলে যে ফিউচার ক্যালকুলেট করা অসম্ভব? কিন্তু ফিজিক্সের মাধ্যমে যে অ্যাস্ট্রোফিজিক্স, এই যে রকেট সায়েন্টিস্ট যারা হয়, তারা তো ফিউচার ক্যালকুলেশন করে একটা রকেটকে পাঠাচ্ছে। যেমন মঙ্গল গ্রহ যে চাঁদে যে পাঠানো হয়েছিল, চন্দ্রযান 2 যে ফেল হয়েছিল, তার যে ডিস্টেন্সে যেখানে পাঠানো হবে তার প্রি ক্যালকুলেশন তার আগে থেকে করে নিয়েছিল। তাহলে কি এই প্রি ক্যালকুলেশনকে তার ফিউচার ক্যালকুলেশন করে নিয়েছিল, যে এই ডিস্টেন্সে, এই যে চাঁদের দক্ষিণ মেরুতে এখানে এই পজিশনে ওই চন্দ্রযানটাকে পাঠানো হবে, আগে থেকে ক্যালকুলেশন করা হয়েছিল। তার মানে কি ম্যাথের হেল্প। তাহলে কী বুঝলাম? ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ কিসে? সায়েন্সে। উইদাউট ম্যাথামেটিক্স সায়েন্স ইজ ইনকমপ্লিট। ওকে, বোঝা গেল? তারপরে মহাকাশ ভ্রমণের কথা বলতে গেলে যে আমরা এটাই বলতে হয় যে রকেটগুলির সম্পর্কে যদি তুমি একটু ভাবো, বিজ্ঞানীরা এবং প্রকৌশলী গতিপথ ও জ্বালানির প্রয়োজনীয়তা, মানে কি বলতে যাচ্ছে, একটা রকেটে কত পরিমাণ জ্বালানি দিলে সে এতটা ডিস্টেন্স কভার করে চলে যাবে, এতটা গতিপথ যাবে, তার ক্যালকুলেশন কী করছে? আগে থেকেই ক্যালকুলেশন করে নিচ্ছে। মাধ্যাকর্ষণের প্রভাব গণনা করা জটিল করা, মানে কি আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি, এটাকে ব্রেক করে একটা রকেট যখন মহাকাশে চলে যায়, তো কী পরিমাণে ফিউল তাকে দিতে হবে, কতটা থ্রাস্ট তাকে দিতে হবে, তার প্রি ক্যালকুলেশন করা হয় কার সাহায্যে? ম্যাথামেটিক্সের হেল্পে। ঠিক আছে, এইসব একটা কমপ্লেক্স ক্যালকুলেশন হয়। রকেট সায়েন্টিস্ট মানে কি খুবই একটা কমপ্লেক্স ম্যাথমেটিক্স সলভ করতে হয়, তারপরে তার ফিউচার মানে সব ক্যালকুলেশন করে নেওয়া হয়। গণিত ছাড়া চাঁদ বা মঙ্গল গ্রহে একটি রকেট পৌঁছানো অসম্ভব হতো। গণিত ছাড়া, উইদাউট ম্যাথামেটিক্স আমরা কিছুই করতে পারতাম না। মঙ্গল গ্রহে যেমন চাঁদ বা মঙ্গল গ্রহে যে রকেটগুলো পাঠানো হয়েছিল, সব কিছু ম্যাথামেটিক্সের হেল্প, যে প্রি ক্যালকুলেশন, এইগুলো জানতে হবে যে ম্যাথ কী কী কাজে লাগে। সমস্ত ক্ষেত্রে তুমি ফাইন্যান্স
তোমরা যদি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ের, আমি তোমরা এসব বিষয়ে জানবে কিনা বলতে পারছি না এখানে, তাদের জানার ইচ্ছা আছে যারা খুবই ফাইন্যান্স সম্পর্কে খুবই ইন্টারেস্টেড, যারা ভবিষ্যতে ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতে, সায়েন্সে পড়ে ফাইন্যান্স নিয়ে তারা চলে যাবে, ঠিক আছে, কমার্স নিয়েও করতে পারে, যেটা সায়েন্সে তারাও পারে। তো ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে মাইক্রো ফাইন্যান্স বলে একটা বিষয় হয়, সেখানেও ক্যালকুলেশন হেল্প নেওয়া হয়, ইন্টিগ্রেশনের সব হেল্প নেওয়া হয়, ঠিক আছে, বোঝা গেল। ফাইন্যান্সের ক্ষেত্রেও প্রচুর যে ফান্ড ম্যানেজার তারাও ম্যাথ ইউজ করছে, সব ক্যালকুলেশন। তো গণিত আমাদের সঠিকভাবে জিনিসগুলির পরিমাণ করতে সাহায্য করে। কোনো একটা প্রিসাইজ ক্যালকুলেশন করতে ম্যাথের প্রয়োজন পড়ে। একটি বিল্ডিংয়ের উচ্চতা, তারার মধ্যে দূরত্ব, যাই হোক না কেন, সঠিক পরিমাণে ভৌতবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ কি ম্যাথের সাহায্যে আমরা কোনো একটা তারা কতটা ডিস্টেন্সে রয়েছে, কত দূরে রয়েছে, কত আলোকবর্ষে রয়েছে, সব আমরা ক্যালকুলেশন করছি কার সাহায্যে? ম্যাথের সাহায্যে। গণিত আমাদের এই পরিমাপগুলি করার একটি ফলাফল বোঝার সরঞ্জাম প্রদান করে। মানে কি, গণিত আমাদেরকে এইসব ফলাফলগুলি বোঝার সরঞ্জাম, মানে একটা টুল প্রদান করে। এই যে বললাম আমি প্রথমেই, ম্যাথ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল, যার সাহায্যে আমরা কোনো ন্যাচারাল ফিনোমেনাকে বোঝার চেষ্টা করি। মহাবিশ্বের যে কোনো ঘটনাকে আমরা বুঝতে পারি কার মাধ্যমে? ম্যাথের মাধ্যমে। আর ফিজিক্স আমাদেরকে এক্সপ্লেনেশন দেয়। ওকে, তারপরে আর একটা বিষয় হচ্ছে কি, কম্পিউটার সিমুলেশনগুলি অনেক ক্ষেত্রে গণিতের অপরিহার্য, গণিতের দরকার পড়ে। কম্পিউটারগুলি আবহাওয়ার নিদর্শন থেকে শুরু করে কোলাইডার করার আচরণ পর্যন্ত সব কিছু সিমুলেট করতে গাণিতিক মডেল তৈরি করা হয়, ম্যাথমেটিক্যাল মডেল। তোমরা CRN-এর নাম শুনেছো কিনা জানি না, যেখানে পার্টিকেলকে কোলাইড করা হয়। তো সেখানে পার্টিকেলকে কোলাইড করার আগে তার ফিউচার প্রেডিকশান, তার ম্যাথমেটিক্যাল সিমুলেশন তৈরি করা হয়, যে একটা কণাকে যখন আমরা কোলাইড করা হবো কী পরিমাণ এনার্জি সে প্রডিউস করবে, তার যে সিমুলেশন সেটা সেখানে তৈরি করা হয় ম্যাথের মাধ্যমে। এই সিমুলেশনগুলি বিজ্ঞানীদের তত্ত্বগুলি পরীক্ষা করতে এবং শারীরিক পরীক্ষাগুলি সম্পাদন না করলে ফলাফলগুলি প্রভাব দিতে সহায়তা হয় না। কোনো একটা এক্সপেরিমেন্ট করার আগে তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে নেওয়া হয়। যে তোমরা যদি দেখো পারমাণবিক বোমার মধ্যে যে সব ইনস্ট্রুমেন্ট মাধ্যমে, ধরো কেমিক্যাল বা যে কোনো ইউজ করা হয়, তার ক্যালকুলেশন আগে থেকে করতে হচ্ছে। এই অ্যামাউন্ট দিলে এত পরিমাণ এনার্জি সে প্রডিউস করবে, যার কারণে এত পরিমাণ এলাকা নষ্ট হবে, ঠিক আছে। কোনো একটা পারমাণবিক বোমা যখন ডিস্ট্রয় করা হয়, একটা দেশ যখন পাশের দেশে নিক্ষেপ করে, তারা ক্যালকুলেশন করা হয় যে এত ডিস্টেন্স তার ধ্বংস হয়ে যাবে, এতটা ডিস্টেন্স। বোঝা গেল? তাহলে বোঝা গেল ম্যাথ সমস্ত ক্ষেত্রেও কাজে লাগে। তারপরে ভৌতবিজ্ঞানে গ্রাফ বা চার্টগুলি ধারণা। ভৌতবিজ্ঞানে তোমরা প্র্যাকটিক্যাল করবে, যে চার্টগুলো তৈরি করা হবে, সেখানে যে ম্যাথামেটিক্যাল ডাটা, তোমাকে ডাটা নিতে হবে, তার বেসিসে তোমাকে গ্রাফ প্লট করতে হবে, এবং সেই গ্রাফের বেসিসে তোমাকে ফিজিক্যাল ওই গ্রাফটা কী মানে তোমাকে প্রোভাইড করছে, কী নলেজ, সেটাকে আমাদেরকে ফিজিক্সের মাধ্যমে এক্সপ্লেন করতে হবে। এইগুলি আমাদেরকে ডাটা কল্পনা করতে এবং নির্দেশনগুলি দেখতে সহায়তা করে। উদাহরণস্বরূপ যদি বলা হয় দূরত্ব বনাম সময়ের ফটোগ্রাফ, তোমরা যদি দূরত্ব বনাম সময়ের যে লেখচিত্র, এটা আমরা কাইনেমেটিক্সে গ্রাফ দেখতে পারবে। একটি বস্তু কত দূরত্ব চলমান, এই গ্রাফগুলি বোঝার জন্য গণিতের দক্ষতার প্রয়োজন হয়, ঠিক আছে। দূরত্ব সময়ের গ্রাফে আমরা একটা অবজেক্টের গতিপথকে স্টাডি করি, তো সেখানে ম্যাথের প্রয়োজন পড়ছে ওখানে। তারপরে তাহলে বোঝা গেল, তাহলে সংক্ষেপে গণিত হচ্ছে সায়েন্সের একটি ভাষা, ল্যাঙ্গুয়েজ। ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। এটি আমাদের প্রাকৃতিক বিশ্ব বর্ণনা করতে বা প্রাকৃতিক ফিনোমেনাকে, ন্যাচারাল ফিনোমেনাকে এক্সপ্লেন করতে, বা কোনো একটা বিষয়ের ফিউচার প্রেডিকশান করতে, সঠিকভাবে পরিমাণ করতে, ম্যাথমেটিক্যাল সিমুলেশন তৈরি করতে, ডাটা কল্পনা করতে সহায়তা করে, ডাটা স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করে। গণিত ছাড়া আমাদের ভৌতবিজ্ঞানের বোঝা খুবই সীমিত হবে। ম্যাথ ছাড়া সায়েন্স পসিবল হবে, কিন্তু খুবই সীমিত হবে। ফিজিক্সকে বা সায়েন্সকে পুরোপুরিভাবে এক্সপ্লেনেশন করতে হলে আমাদের ম্যাথের প্রয়োজন পড়বে। তাই ক্লাস 11 এর পরে এই বিষয়গুলি গভীরে ডুব দেওয়ার সময় গণিত ও ভৌতবিজ্ঞান একসাথে অধ্যয়ন করা খুব গুরুত্বপূর্ণ। আমার স্ক্রিপ্টে লেখা আছে, ঠিক আছে। তো এই বিষয় হচ্ছে, তার মানে ক্লাস 11-এ আমরা ফিজিক্সের সাথে সাথে ম্যাথের যে ডিপ নলেজ, এটা আমরা এখানে নিয়ে নেব। এখানে শুধু পাস করার
জন্য আমরা পড়বো না যে ফিজিক্সে পড়লাম ক্লাস 11, শুধু ক্লাস 11-12 পাস করে চলে গেলাম, বাট আমাদের কোনো নলেজ হলো না। আমরা ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স এমনভাবে পড়বো যাতে আমরা ক্লাস 11-12 পাস করার পাশাপাশি আমাদের নিজেদের কিছু সেলফ ডেভেলপমেন্ট হয়। শুধু পাস করে সাথে একটু নাম্বার রেখে কোনো কাজ হবে না, বোঝা গেল? এখনকার দিনে স্কিল ছাড়া কোনো কিছু সম্ভব নয়। শুধু এই ডিগ্রি নেওয়া, মার্কশিট নেওয়া শুধুই একটা কি বলি, যদি তোমরা শুধু ডিগ্রি নিতে থাকো তাহলে কোনো কাজ হবে না। তোমাকে শেষমেশ যদি জব নিতে হয় তো তোমাকে স্কিল দেখবে যে তোমার স্কিল কী আছে। আমার বিষয়টা যদি আমি বলি, অন্য একটা ভিডিও জানাবো। আমি ফিজিক্সে গ্র্যাজুয়েশন করা, বাট আমি এখন একটা কোম্পানিতে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছি, যেটার কাজ হচ্ছে কমার্সের স্টুডেন্ট, বাট অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট আমি কাজ করছি ফাইন্যান্সে, বোঝা গেল? সেখানে আমার স্কিল ছিল বলে আমি সেখানে কিছু নলেজ, আমার বিএসসি করার সাথে সাথে আমার জবের খুবই প্রয়োজন ছিল, যার কারণে আমি নিজস্ব স্কিল ডেভেলপ করেছিলাম। ফিজিক্স নিয়ে এগোনো যেত, কিন্তু বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমার একটা প্রয়োজন ছিল, যার কারণে আমি আমার সাইটটা চেঞ্জ করে ফাইন্যান্সে কোনো একটা কোম্পানিতে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কাজ করছি। ওকে, তাহলে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড ওকে। তো আমরা ভিডিওতে কী জানলাম যে ফিজিক্স বা সায়েন্স পড়তে হলে আমাদের ম্যাথ পড়তে যাবো কেন, বা ম্যাথের দরকার কেন? ম্যাথ আসলে একটা টুল, বা ম্যাথ হচ্ছে একটি নেচারের বোঝার জন্য একটা ভাষা। মহাবিশ্বের বিভিন্ন ঘটনাকে এক্সপ্লেন করতে ম্যাথের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ম্যাথ ছাড়া সায়েন্স ইনকমপ্লিট, বাট ম্যাথ সায়েন্স ছাড়া চলতে পারবে, বা সায়েন্স পুরোপুরিভাবে এক্সপ্লেনেশন দিতে পারবে না যদি না ম্যাথ ইউজ করা হয়। তো এর পরের লেকচার থেকে আমরা বেসিক ম্যাথ থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ ততটুকুই পড়বো যতটুকু আমাদের ফিজিক্সে কাজে লাগবে, তার বেশি আমরা পড়বো না। এবং ম্যাথ সাবজেক্টে আমরা ডিটেলসে পড়বো, আর ফিজিক্সে যতটুকু প্রয়োজন হবে। তো যাদের বায়োসায়েন্স আছে তারা তো ফিজিক্সের এই বেসিক ম্যাথামেটিক্সে তাদের কাজে পড়তেই হবে, কারণ তারা যারা মেডিকেল নিয়ে পড়তে, যারা বায়োসায়েন্স নিয়েছে, যারা পিওর সায়েন্স, তারা বিটেক করবে, ঠিক আছে? যেমন আইআইটি দেবে, তাদের ক্ষেত্রে তো পিওর সায়েন্স। আর বায়োসায়েন্সের জন্য শুধু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। ওকে, তাহলে ম্যাথ হচ্ছে আমাদের একটা টুল বা একটা ল্যাঙ্গুয়েজ অফ নেচার। এই জন্য বলা হয় ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার। আর ম্যাথ এর আবির্ভাব হয়ে গেছিলো যেই দিন মানুষের আবির্ভাব পৃথিবীতে হয়েছিল সেদিন থেকে ম্যাথের ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছিলো, বোঝা গেল? ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।